মোদি দায়িত্ব গ্রহণের পর থেকে অর্থনৈতিক অবস্থার কতটা উন্নতি হয়েছে। আমরা সবাই জানি যে ভারত এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 4th লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি, মানে ভারতের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে বিশ্বে 4র্থ স্থানে রয়েছে। যদিও পার ক্যাপিটায় ভারত সেভাবে না এগোলেও জিডিপির দিক থেকে কিন্তু ভারত অনেকটা এগিয়ে গিয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে ভালো, কারণ আমরা জানি যে কোভিডে যেভাবে একটা ধাক্কা লেগেছিল তারপরে কিন্তু ভারত যথেষ্ট ঘুরে দাঁড়িয়েছে এবং বলা যেতে পারে যথেষ্ট ভালো অবস্থাতে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত উন্নতি করেছে। কত শতাংশ মানুষ বলছেন? 35% মানুষ বলছেন যে নরেন্দ্র মোদী দায়িত্ব নেবার পর ভারতের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে। একই আছে বলছেন 30% এবং খারাপ হয়েছে বলছেন 32% মানুষ। কিন্তু স্বপন দেখো সংখ্যাগুলো কিন্তু একদম একেবারে ঘাড়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। মানে এই একটা বিষয় কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে ভারতের অর্থনৈতিক অবস্থা, ভারতের কতটা অগ্রগতি হলো, সেই জায়গায় দাঁড়িয়ে যে ভারত কতটা স্বয়ং সম্পূর্ণ, এই বিষয়টা নিয়ে কিন্তু একজন মানুষের এক এক রকম রূপ। কারণ গোটা বিশ্বের কাছে ভারতের যে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমরা আজকে ঘরে বসে বা কোনো একটা স্টেটের কোনো একটা জায়গায় বসে ততটা বুঝতে পারছি না, যতটা সার্বিকভাবে চিন্তা করলে বা সার্বিকভাবে যখন আলোচনা করা হয় তখন যতটা উঠে আসে। একদমই। এবং দেখো এই যে সমীক্ষাটা, আমরা যে সমীক্ষাটা মানুষের সামনে আনছি, মাথায় রাখতে হবে এটা এই ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে এফটিএ মানে ফ্রি ট্রেড চুক্তি, মুক্ত বাণিজ্য এগ্রিমেন্ট হয়ে গিয়েছে। এবং এই চুক্তিটা হয়ে যাওয়ার ফলে ভারতের বিভিন্ন পণ্য, ভারতের বিভিন্ন সামগ্রী যেরকম ইউরোপের বাজারে চলে যাবে, ইউরোপের বাজারে তাদের একটা জায়গা থাকবে, সেরকম ইউরোপের বিভিন্ন পণ্য ভারতের বাজারে আসবে। এইটা হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তি। এবারে এর জন্য কি হবে? এর জন্য যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ভারতের জিনিসপত্র ইউরোপের বাজারে বিক্রি হলে ভারতের টাকা আসবে, ভারতের রোজগার বাড়বে। পরিষ্কার বাংলা ভাষায় যদি বলি, ভারতের রোজগার বাড়বে। এবং আমরা যখন এই মুড অফ দ্য নেশনের এই সমীক্ষা আপনাদের সামনে আনছি, মাথায় রাখতে হবে এই বিষয়টাও কিন্তু সাধারণ মানুষের মনে একটা প্রভাব ফেলেছে। কীরকমভাবে প্রভাব ফেলেছে? সাপোজ ধরো কোনো একটি জায়গায় বাংলার কোনো একটি প্রান্তের কোনো এক তাঁত শিল্পী, তার পরিবারের সবাই তো তাঁত বোনেন এরকম নয়, ধরো পরিবারের তিনজনের মধ্যে দুজন তাঁতের সঙ্গে যুক্ত। সেই তাঁত শিল্প যারা চালাচ্ছেন, তাদের তৈরি তাঁতের কাপড় চোপড় ইউরোপের কোনো একটা মার্কেটে চলে গেল, ধরে নিই আমি লিসবনের মার্কেটে চলে গেল, ফ্রান্সের কোনো একটা জায়গার মার্কেটে বিক্রি হলো। এবং সেখান থেকে মানে ওই একেবারে আমাদের বাড়ির পাশের একদম লোকাল থেকে অতি লোকাল একজন ব্যক্তির প্রোডাক্ট গ্লোবাল হয়ে গেল। তাতে করে কি হচ্ছে, তিনি যে প্রোডাক্টটা, যে তাঁতের শাড়িটা আমাদের এখানে এই মার্কেটে ধরে নিই যে 300 টাকা, 400 টাকা, 500 টাকা বা 1000 টাকায় বিক্রি করতেন, সেই শাড়িটাই তিনি ইউরোপের মার্কেটে যখন বিক্রি করছেন, অন্তত সেই শাড়িটা তিনি 1000 টাকায় বা 1002 টাকায় বিক্রি করতে পারছেন। তো সেটা তার একটা আর্থিক উন্নতির জায়গা তৈরি হলো। আমার মনে হয় এইটাও একটা কারণ যে এই মুহূর্তে যেহেতু এই ইইউ এর সঙ্গে ভারতের এফটিএ একদম, এবং ভারতের 3 নম্বর বা 4 নম্বর স্থানে উঠে আসাটাও কিন্তু এটা কিন্তু বলা যেতে পারে ভারতের কাছে একটা বড় সাকসেস। এবং এটা গত 1.5-2 বছর ধরে ভারত কিন্তু অনেকটা এগিয়েছে। আসবো পরের পয়েন্টে। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে বেছে নিতে চান, সব থেকে উপযুক্ত কে? মুড অফ দ্য নেশন, ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের জনমত সমীক্ষা কি বলছে যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কে সব থেকে বেশি উপযুক্ত? নরেন্দ্র মোদীর ওপর ভরসা রেখেছেন 55% মানুষ এবং রাহুল গান্ধীর ওপর ভরসা রেখেছেন 27% মানুষ। এবং খুব অদ্ভুতভাবে দেখো স্বপন, 2024-এ আমরা জানি যে হয়ে গেছে লোকসভা ভোট, প্রায় 1.5 বছর পেরিয়ে গিয়েছে, 1.5 বছরের একটু বেশি সময় পেরিয়ে গিয়েছে, আর কদিন পরে 2 বছর হবে। এখনও কিন্তু জনপ্রিয়তার নিরিখে নরেন্দ্র মোদী যথেষ্ট এগিয়ে রয়েছেন এবং রাহুল গান্ধীর দিকে কিন্তু এইটা সংখ্যাটা কিন্তু আমরা, তোমার নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন এর আগে এই মুড অফ দ্য নেশন করতে বসেছিলাম, রাহুল গান্ধীর ওপর কিন্তু ভরসাটা ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে অনেকটা কমে যাচ্ছে। বিশেষ করে বিহার ইলেকশনের পর থেকে কিন্তু এই ছবিটা আরো বেশ কিছুটা স্পষ্ট হচ্ছে। কারণ আমরা দেখেছি যে বিহারে সংখ্যালঘু ভোট, মুসলিম ভোট, যাদব ভোট অনেকটা অংশ কিন্তু এনডিএর দিকে চলে গিয়েছে, কারণ কংগ্রেস সেভাবে কিছুই করতে পারেনি, দাঁত ফোটাতে পারেনি রীতিমতো। এমনকি আমাদের এ রাজ্যে ভোট রয়েছে, কংগ্রেসের অবস্থা একেবারে তথৈবচ। তো সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর ওপরে কিন্তু প্রচুর মানুষ ভরসা রাখছে এবং সেটাই এই জনমত সমীক্ষার হিসেবে উঠে এসেছে। আমার মনে হয় ইন্দিরা, এখানে আরো একটা ব্যাপার হচ্ছে নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা। যখনই
মানে আমরা আমরা যদি একদম আমাদের বাড়ির নেপথ্যেও মানে বাড়ির ভেতরেও দেখি, একদম আমাদের অন্দরমহলেও দেখি, আমরা কার কথা মানি? খুব সহজ ভাষায় বলতে গেলে আমরা সবার আগে মানি আমাদের সিনিয়র মোস্ট যারা রয়েছেন, এবং যাদের কথা মানে এক কথাতে পুরো পরিবার সেই একই রকমভাবে কাজ করবে। স্বাভাবিকভাবে ছাপোষা মধ্যবিত্ত মানুষের তো এটাই ভাবনা। মানে বাড়িতে আমাদের ঠাকুরদা যদি একটা কথা বলে দেন, তাহলে বাবা, কাকা, জ্যাঠারা এবং ছোট ছোট ভাই বোনেরা প্রত্যেকে সেই লাইনেই চলে, সেই রকম কথাই শোনে। এবারে বিষয়টা বুঝতে হবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে যে কথা বলছেন বা তিনি যেরকমভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন, সারা বিশ্বের বড় বড় তাবড়ো তাবড়ো রাষ্ট্রপ্রধানরা তারা প্রধানমন্ত্রীর সঙ্গে একমত হচ্ছেন। ইউরোপীয় ইউনিয়নের যিনি কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন, তিনি এসছিলেন রিপাবলিক ডেতে, তারপরে এই ইউএর সঙ্গে চুক্তিটা হলো। তিনি বললেন যে ভারত যত সাকসেসফুল হবে বিশ্ব তত স্টেবল হবে। তো এই জিনিসগুলোই কিন্তু প্রধানমন্ত্রী মোদীকে আরো মানে স্থিতিশীলতা দিচ্ছে, আরো এগিয়ে রাখছে। অন্যদিকে বলা উচিত কিনা জানি না, রাহুল গান্ধীর যে নেতৃত্ব, সেই নেতৃত্ব নিয়ে কিন্তু কংগ্রেসের অন্দরেই প্রশ্ন উঠছে, বাইরে প্রশ্ন উঠছে। আমি অনেক এরকম কংগ্রেস নেতার সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন তুলেছেন। আমি তাদের নাম বলতে চাই না। রাহুল গান্ধীর কিছু বক্তব্য, রাহুল গান্ধীর কিছু ভিডিও, এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে বিজেপির প্রচার করা, মানে রাহুল গান্ধীকে পাপ্পু হিসেবে প্রচারণার যে বিষয়টা, এটা কিন্তু মানে সাধারণ মানুষের মধ্যে ভালো করে স্পার্ক করেছে। সেই কারণে রাহুল গান্ধীর এই জনপ্রিয়তাটা এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম। আমরা একটু তার পরের প্লেটটা দেখে নি স্বপন। তুমি যেটা বলছিলে যে জনপ্রিয়তার নিরিখে মানে কার ওপর বেশি ভরসা রাখে জোটে, কার ওপর বেশি, ইন্ডিয়া জোটের কথা আমরা বলি যার মধ্যে কংগ্রেস রয়েছে, রাহুল গান্ধী রয়েছেন, যে কার ওপর সব থেকে বেশি ভরসা রাখছেন মানুষ। ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের জনমত সমীক্ষা দেখো, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী 29%, মমতা ব্যানার্জি 7%, অরবিন্দ কেজরিওয়াল 6% এবং অখিলেশ যাদব 6%। আর একটা কারণ এখানে আমার যেটা মনে হচ্ছে স্বপন, কেন সাধারণ মানুষের মতটা রাহুল গান্ধীর দিকে গেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা রাজ্যের নেত্রী, মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়াল তিনি ছিলেন দিল্লির, এবং অখিলেশ যাদবও তিনি ছিলেন উত্তরপ্রদেশের। রাহুল গান্ধী তিনি দীর্ঘদিন রাজনীতিটাকে একেবারে দিল্লির অলিন্দে বসে দেখেছেন। কংগ্রেস একটা সর্বভারতীয় দল, এবং পরিবার সেই গান্ধী পরিবার থেকে উঠে এসেছে, কংগ্রেসটাকে খুব কাছ থেকেই দেখেছেন তিনি। হয়তো সেই কারণেই গান্ধী পরিবারের ওপর একটা ভরসা, এবং কংগ্রেসের সেই ভরসাটা থেকেই হয়তো রাহুল গান্ধীর ওপর বেশি মানুষ ভরসা রাখছেন। আমার মনে হয় ইন্ডি যে গঠবন্ধনটা বা ইন্ডি যে ব্লকটা, তারাও কিন্তু এইটা নিয়ে একটা ধোঁয়াশায় রয়েছে। রাহুল গান্ধীকে এই যে 29% মানুষ মনে করছেন যে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান মুখ, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পার্সেন্টেজ সেটা দেখো 7%। হ্যাঁ, এটা ঠিক যে অল ইন্ডিয়া বেসিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো সেই রকম মানে প্রভাবটা নেই,